সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে 15 অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা যদিও পিথাগোরাসের উপপাদ্যটি অষ্টম শ্রেণীতে পড়ে আসছো, তথাপি এই উপপাদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্যামিতির প্রায় সকল শাখায় এর ব্যবহার রয়েছে। তাই আজকে আমরা চেষ্টা করব তুমি যাতে এই উপপাদ্যটি অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, মুখস্থ না করে বেসিক এর সাহায্যে কিভাবে আমরা এটা মনে রাখতে পারি। জ্যামিতির ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তোমাদেরকে ধাপে ধাপে মনে রাখতে হবে। যদি তুমি ধাপে ধাপে মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি জ্যামিতিতে ভালো মার্কস পাবে। তাইলে পিথাগোরাসের যে উপপাদ্যটি সেটি কি? সেটি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমরা যদি অতিভুজের উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, আবার তার যে অপর দুটি বাহু আছে সে দুটির উপর দুটি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যা হবে অপর দুটি বাহুর ক্ষেত্রফল যোগ করলে তার সমান হবে। যেমন ধরো আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সরি খুব অসুস্থ আসলে, তবু চেষ্টা করছি তোমাদের জন্য একটি ক্লাস করার জন্য। তাই ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটি কোণ হচ্ছে কি ষককোণ। তাইলে এ বি সি এই জায়গায় কিন্তু আমার আসলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে ষককোণ, এই জন্য এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আমি যদি অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, ধরো অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি, জাস্ট এটা মনে রাখার জন্য, বোঝানোর স্বার্থে, এটা কিন্তু আসলে প্রমাণ না। আবার আর দুইটা বাহু আছে এবি, এর উপর যদি তুমি আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করো, এইভাবে আঁকলাম, এই আঁকলাম, আবার বিসি এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তাহলে ধরো আমার এটা ক্ষেত্রফল ধরো 10। তাহলে বাকি যে দুইটা আছে, এই যে এই জায়গায় একটা ধরো আমি এটা 0 দিয়ে বোঝাইলাম, তো এই দুইটা মিলে হবে 10। তুমি একটা ধরতে পারো 7, একটা হচ্ছে 3, তাহলে দুইটা মিলে কত হলো 10। অর্থাৎ একটার ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রফলের সমান। এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ আমরা কিভাবে করবো? আসলে প্রমাণ করার জন্য প্রথমে আমার একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজটা কোন ত্রিভুজ হবে? অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ইনশাল্লাহ পারবো আমরা। তবে তোমাদেরকে অনেক মনোযোগ সহকারে ব্যাপারটি বুঝতে হবে। বিষয়টি যদি মনোযোগ সহকারে না বোঝো তাহলে তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা শুরু করি। কি শুরু করব? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব ফার্স্টে। তাহলে সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজটা হচ্ছে, ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, একটা অঙ্কন করি, তাহলে এ বি এলো সি, এটা কিন্তু আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা এই বি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। কারণ তোমার কি প্রমাণ করতে হবে? এই এসি বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, আর এ বি এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, বিসি এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, তাইলে এইটার ক্ষেত্রফল এই দুইটার ক্ষেত্রফলের যোগফলের সমান। এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ নির্বাচন লিখি। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখি, আলহামদুলিল্লাহ। বিশেষ নির্বাচনটা হচ্ছে বিশেষ নির্বাচন। অনেকে আবার নির্বাচন লেখে, আমরা কিন্তু নির্বাচন লিখবো না, আমরা হচ্ছে নির্বাচন টান দিলাম। তাইলে কি আমরা প্রথমেই বলবো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। মনে করি
এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আর কি সমকোণ আর সুবিধার্থে কিন্তু আমাদের এই বি কোণটা সমকোণ, উহার কোণ এ বি সি ইকুয়াল কি এক সমকোণ, বাকি 90 ডিগ্রি। তুমি যে একটা একটা ভাবতে পারো সমকোণ এবং আমরা ধরতে পারি, ধরো কিছু আমরা বাহুকে ধরে নেব। ধরো আমরা এই বিসি বাহুটা ধরলাম, বিসি বাহুটা এ বাহুর অপোজিটে নিতে হবে আমার হচ্ছে ছোট হাতের এ, সি বাহুর অপোজিটে আমার নিতে হবে ছোট হাতের সি, বি বাহুর অপোজিটে হচ্ছে আমরা বি নেব। কিন্তু স্পেসিফিক রুলস। আর তুমি যদি মনে করো এই জায়গায় বি নিলা আবার এই জায়গায় এ নিলা, তাহলে কিন্তু হবে না। এর অপোজিটে এ নিতে হবে, সি এর অপোজিটে সি নিতে হবে, বি এর অপোজিটে বি নিতে হবে। তাহলে কি লিখতে পারি আমরা? হ্যাঁ, বি সমান হচ্ছে সি, বিসি সমান হচ্ছে এ, এবং সি সমান সমান হচ্ছে বি। কি প্রমাণ করা লাগবে? প্রমাণ করতে হবে যে এসি বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? তার বাহুর স্কোয়ার। তাহলে এসি বাহুতে এটা একটা বাহু হয়েছে, বর্গক্ষেত্রের 4 বাহু সমান আমরা জানি। তাহলে তার বর্গক্ষেত্র অঙ্কন করলে তাহলে কি হচ্ছে আমার এসি স্কোয়ার। তাহলে এর উপর বর্গক্ষেত্র এসির উপর এসি স্কোয়ার, এ বির উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে এই ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার, প্লাস কি দুইটা যোগফল যেহেতু, তাহলে বি এর উপর বিসি এর উপর অঙ্কন করলে কি হবে বিসি স্কোয়ার। এখন তুমি দেখো এসি এর মান কিন্তু আমি দূরে নিচ্ছি কত বি, তার মানে বি স্কোয়ার। এ বি এর মান কত? এ বি এর মান অবশ্যই তুমি ধরছো সি, তাহলে সি স্কোয়ার। বিসি এর মান কত ধরছো তুমি? তাহলে এ স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এখন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু আমার সুবিধাতে কিছু অঙ্কন করতে হবে। এবার আমি ধরো একটু অঙ্কন করলাম। কি অঙ্কন করব? এই আমি অঙ্কন করলাম, অঙ্কন করি। অঙ্কনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের বইয়ে যে প্রমাণটা আছে আমি হয়তো সেটা করবো না, তোমরা অষ্টম শ্রেণীতে যে প্রমাণটা করে আসছো আমরা সেইটাই লক্ষ্য রাখবো, যাতে তুমি ভালো করে মনে রাখতে পারো। তবে অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এই যে বিসি বাহু আছে, বিসি বাহুটা সামনের দিকে বর্ধিত করে দেব। হ্যাঁ, এই বিসি বাহুটাকে বর্ধিত করবো আসলে একটা নির্দিষ্ট নিয়মে। কোন নিয়মে? এই এবি বাহুটার সমান করে বর্ধিত করব। কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এবি বাহু কিন্তু সি, তাইলে সি বাহুটা কি আছে আমার এই সি। এবার তুমি ই বাহুর উপর একটা লম্ব টেনে দিবা, লম্বটাও একটা নির্দিষ্ট নিয়মে টানতে হবে। নিয়মটা কি? এই লম্বটা আমরা অঙ্কন করবো হচ্ছে এই বিসি বাহুর সমান করে। তাহলে ধরো ইএফ লম্ব অঙ্কন করলাম, বিসি বাহু যদি এ, তাহলে এটা নিশ্চিত এ। এখন তুমি লক্ষ্য রাখো এটা আসলে কি রকম দেখা যায়, এটা অনেক সুন্দর দেখায় না? এখন আমরা চিন্তা করি এই দিক থেকে এটা যোগ করে দিই সি থেকে এফ পর্যন্ত, তাহলে কিন্তু এখানে একটা ত্রিভুজ হইলো। আবার এ থেকে যদি আমরা এফ পর্যন্ত যোগ করে দিই, তাহলে কিন্তু অনেকটা সুন্দর একটা চিত্র হয়েছে। এই চিত্রটার সাহায্যে আমরা খুব সহজে এই প্রমাণটা করতে পারবো। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে আমরা তুমি কিভাবে লিখবা? প্রথমে লিখবা বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান কোনটাই কম, এবিটা আমরা সি সমান করে রাখছি, এবি সমান সিই হয়। আবার বি রেখার উপর ইএফ লম্ব অঙ্কন করি, তাহলে আমরা আবার বিই রেখার উপর ইএফ
লম্ব অঙ্কন করি। এখন তুমি দেখো, আসলে দেখো যে ইএফটা কিন্তু আমরা কার সমান করে রাখছি, বিসি এর সমান করে, তাই এই কারণে লিখতে পারি যেন বিসি সমান ইএফ হয়। তারপর আমরা কি করছি, সি এর থেকে এফ যোগ করছি, এফ থেকে এফ যোগ করছি, তাহলে সি কমা এফ এবং এ কমা এফ যোগ করি। এবার তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য কিন্তু তোমাকে যথেষ্ট মনোযোগী হতে হবে। 100% মনোযোগী না হলে তুমি প্রমাণের কোন অংশ নিজেকে হারিয়ে ফেলবে। আর প্রমাণটা অবশ্যই ধাপে ধাপে মনে রাখতে হবে। আমরা প্রমাণটা করার চেষ্টা করি, তোমরা সবাই অবশ্যই মনোযোগী হবে আশাবাদী। তাহলে আমরা প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণ, প্রথমে আমরা চিন্তা করব যে এই জায়গার মধ্যে দেখো, এই জায়গায় এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজের সাথে আমরা কি কি মিল খুঁজে পাই না, তুমি বোঝার স্বার্থে আমি আরেকটা চিত্র এঁকে নেই তোমাদের স্বার্থে। এই যে দেখো, এই এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কি কি মিল খুঁজে পাই। তুমি তো বলবা স্যার এটা তো একবার সোজা জিনিস, আমরা তো মিল করে আঁকছি। হ্যাঁ আসলে মিল করে আঁকছি, এখন কি কি মিল করছি এটাই আমরা খুঁজে বের করব। ত্রিভুজ বিসি ও ত্রিভুজ সি ই এফ এ। এখন তুমি বলো কি কি মিল করছিলা। তুমি বলবো আসলে স্যার এই যে এ বি এর সমান করে আমি সি অঙ্কন করছি, তাহলে আমরা বলতে পারি এ বি সমান কি আসলে সি ই। এখন তুমি আরো বলতে পারো স্যার এ বি সমান তো আসলে সি, তাহলে তুমি এই জায়গার সমাধানে কিন্তু সিও লিখতে পারো। আবার তুমি বলতে পারো স্যার এই যে ইএফ লম্বটা আমরা বিসি এর সমান করে অঙ্কন করছি, তাহলে তুমি বলবো আসলে স্যার বিসি সমান হচ্ছে ইএফ। তাহলে আমরা এই কথাটা বলতে পারি বিসি সমান কি ই এফ সমান হচ্ছে। এখন তুমি বলবো আসলে স্যার বিসি সমান তো এ, তাহলে লেখা হবে, কোনো সমস্যা নাই। আর একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি কিন্তু প্রথমে বলছিলে স্যার এটা তো 90 ডিগ্রি। হ্যাঁ আসলে এটি 90 ডিগ্রি। আবার এইটা দেখো, এইটা এটাও 90 ডিগ্রি। এখন তুমি বলবা আসলে স্যার এইটা 90 ডিগ্রি কেমনে। এখন তুমি একবার চিন্তা করো, অঙ্কনে তুমি কি লিখছো, তুমি তো অঙ্কনে লিখছো যে ইএফ লম্ব হচ্ছে কি বি লম্ব হচ্ছে ইএফ, তাহলে লম্ব অঙ্কন করে তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সমান না, তাহলে বি কোণ আর এই কোণ কি সমান, তাহলে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি এ বি সি কোণ সমান কি, কি লিখবা এই কোণ সমান কি লিখবা, তাহলে কোণ সি ই এফ কোণ। এই তিনটা শর্তে কিন্তু আমরা আসলে লিখতে পারি কিভাবে, অঙ্কন অনুসারে যেভাবে আঁকছি সেভাবেই হয়েছে। তাহলে আমরা সাইড নোট দিতে পারি যে অঙ্কন অনুসারে, অঙ্কন। আমি আসলে খুবই অসুস্থ, তবে চেষ্টা করছি আসলে একটা ক্লাস করার জন্য। পরবর্তী তোমরা আরো অনেক জ্যামিতি ক্লাস পাবে ইনশাল্লাহ, তবে মনোযোগী হতে হবে সবাইকে। এই জিনিসটা আমরা লিখলাম, লেখার পরে আসলে যে মিল করার কারণ কি, মিল করার কারণ হচ্ছে দুইটা ত্রিভুজকে সর্বসম বানানো। আসলে আমরা সর্বসমতার 4টা শর্ত জানি, এর মধ্যে একটা আছে সমকোণী ত্রিভুজের সর্বসমতা। সমকোণী ত্রিভুজের সর্বসমতা কি, আসলে সমকোণী ত্রিভুজের দুইটা সমকোণী ত্রিভুজ যদি আমরা নেই, তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ সমান হয় আর একটা বাহু আর কোণ সমকোণ যদি সমান হয়, তখন ত্রিভুজটি কি সর্বসম। তাহলে এখানে তো আসলে আমার সমান নয়, এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এটা, আবার এই কোণ সমান এই কোণ, অর্থাৎ সমকোণ ত্রিভুজের একটা কোণ সমান, অতিভুজ সমান আর একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটি কি সর্বসমান। তাহলে আমরা কিন্তু আসলে লিখতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ
সি সিই এফ। এখন হলো প্রশ্ন হচ্ছে আমরা আসলে সর্বসম বই থেকে দেখে দেখে হ্যাঁ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিই সর্বসম এটা পড়ি, আসলে পড়ার কারণ কি বুঝি না। এখন সর্বসম হওয়ার স্বার্থে আমরা কি করতে পারবো, সর্বসম্মত হওয়ার স্বার্থে হচ্ছে আমরা কি করতে পারবো সেটা হচ্ছে আমরা যে যে শর্তে মিল করে সর্বসম করছি আর যে যে শর্ত মিল করি নাই সর্বসমতা করার পর সেগুলো কি সমান। তাহলে দেখো আমরা এ বি এর সমান সি করছি, বি সি এর সমান এফ করছি, কিন্তু আমরা কিন্তু বলি না এসি সমান এফ। এখন সর্বসমতা হওয়ার পরে কিন্তু আমরা বলতে পারবো এসি সমান হচ্ছে কি সি এফ। এখন বাকিগুলো সমান। তা আমরা প্রথম দেখছিলাম আসলে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, আমি দাগ দিয়ে দিই তোমাদের সাথে, এইটা সমান লিখছিলাম আসলে আমরা এইটা। কারণ বাকি রইল কি আসলে এসিটা রয়েছে। তাইলে এখন আমরা সর্বসম যেহেতু করে ফেলছি তাইলে এইটা সমান অবশ্যই এইটা। তাহলে আমরা কি লিখবো, সুতরাং যে এসি সমান কি লিখতে পারি সি এফ। আমি কিন্তু আরো বলছি যে বাকি সবগুলো সমান, তো বাকি যদি সবগুলো সমান হয় এই কোণ আর এই কোণ সমান, তাহলে আরো এটার মধ্যে দুইটা কোণ রয়েছে না, অবশ্যই দুইটা কোণ রয়েছে। তাহলে এটা যদি বি হয় এটা তো অবশ্যই কি বি। তাইলে তুমি প্রথমে আমরা চিন্তা করি তাহলে এই কোণটা সমান এখানে যে কোনো একটা কোণ। কারণ তুমি বলবা স্যার তো এইটা কার সমান নেব, অবশ্যই ধরা সুন্দর একটা ওয়ে আছে, দাও এ আর কি বি, এ আর বি এর মাঝের কোন কোনটা সি। এই জায়গার মধ্যে দেখো এ আর বি আছে, এই যে এ আর বি, তাহলে এ আর বি এর মাঝের কোন কি এফ। তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান অবশ্যই এই কোণ। তাহলে আমরা লিখতে পারি এ সি বি ইকুয়াল হচ্ছে কি লিখবা কোণ সি এফ ই। আবার দেখো এটাতে গেল, এবার আমরা চিন্তা করি এইটা এইটা আসলে কার মধ্যে বিআরসি এর মধ্যে, আসলে বিআরসি তো এটার মধ্যে আছে, আসলে বিআরসি এই যে এটা। তাহলে এই এই কোণ আর এই কোণ কি সমান কিভাবে, এই যে বিআরসি এর মাঝে কোণ, এই যে বিআরসি এর মাঝে কোণ। তাহলে আমরা কিন্তু লিখতে পারি বিএসি কোণ সমান কি কোণ এফসি ই কোণ। দেখছো সর্বসমত সর্বসম করার পরে কিন্তু আমরা বাকি জিনিসটিও সমান লিখে দিতে পারছি, এসি সমান ই এফ, এসি বি কোণ সমান যে সিএফ ই কোণ, বিএসি কোণ সমান যে এফসি ই কোণ। তারপর আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা চিন্তা করব এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, প্রথম আমরা এ বি সি ত্রিভুজটা চিন্তা করি। ত্রিভুজ এ বি সি এ কয়টা কোণ, তিনটা কোণ, তিনটা কোণ সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে তুমি কিন্তু লিখতে পারো আসলে প্রথম কোণটা হচ্ছে স্যার আসলে এ বি সি, দ্বিতীয় কোণটা হচ্ছে এ এ সমান হচ্ছে আসলে বি এ সি, এরপর দেখো সি কোণ, সি কোণটা আসলে স্যার এ সি বি। এই তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। শর্ত হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন তুমি তো এবিসি কোণ সমান জানো আসলে 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু মান বসা দিতে পারে, এটা স্যার আসলে 90 ডিগ্রি। আর বিএসসি এর মান আমরা জানি যে বিএসসি এর মান হচ্ছে কোণ কি এফসি কোণ। আবার এসিবি কোণ সমান কি আসলে এসিবি কোণ সমান তুমি লিখতে পারো আসলে সিএফই। আসলে জ্যামিতি হচ্ছে মুখস্থের কোনো বিষয় না, আমরা ছোটবেলা থেকে যে মুখস্থ করে আসছি এটা আসলে ভুল ধারণা। অবশ্যই আমাদেরকে অনেক কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। এরপরে দেখো আমরা আবার কিন্তু লিখতে পারি, দেখো কি 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 লিখতে পারি, এই 90 ডিগ্রি আমাদের এই পাশে আনি তাহলে কিন্তু প্লাসটা মাইনাস হচ্ছে, মাইনাস হলে 180-তে 90 গেলে কিন্তু কি হচ্ছে 90। তাহলে আমরা কোণ লিখতে পারি এফ সি ইকুয়াল যোগ কোণ সি এফ ই ইকুয়াল কত 90 ডিগ্রি। এটা আমরা লিখে দিলাম, আমাদের হয়তো সামনে প্রয়োজন পড়তে পারে। এই প্রমাণের একটা স্টেজ, প্রথম স্টেজ আমরা দেখলাম দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে। দ্বিতীয় স্টেজে আমরা মিল হওয়ার পরে সর্বসমতা দিলাম, সর্বসমতা দেওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলো সমান করে লিখছি। দ্বিতীয় স্টেপে আমরা লিখছি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর মধ্যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি লেখার পরে এই মানগুলো আসলে বসায় এফ সি ই এবং সিএপি সমান হচ্ছে 90 ডিগ্রি। আশা করি তোমরা এত দূর পর্যন্ত ভালো করে বুঝতে পারছো। দ্বিতীয় স্টেপ কি করতে হবে, দ্বিতীয় স্টেপ হলো খুব মজার এবং ইন্টারেস্টিং বিষয়। তোমরা ছোটবেলা থেকে সরল কোণ দেখে আসছো, আসলে সরল কোণটা কি, সরল কোণটা হচ্ছে এই যে দেখো এই জায়গার মধ্যে কিন্তু দেখো তোমরা ছোটবেলায় পড়ছো এরকম যদি এই স্যার আসলে
আমরা একটা বিন্দু নেই, এভাবে যদি আমরা রেখা টানি তাহলে তার মধ্যে যে কোণ হয় 180 আর টোটালটা যদি টানি তাহলে এই দিক দিয়ে 180 ডিগ্রি, তা দুইটা মিলে হয় কত 360 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে তো আসলে এই এতটুকু নিয়ে চিন্তা ভাবনা, তাহলে এতটুকুর মান কত 180 ডিগ্রি। এখন তো এর পরবর্তীতে আমি একটা চিত্র এঁকে রাখছি, দেখো এদিক দিয়ে একটা টান দিছি, এদিক দিয়ে একটা টানছি, তাহলে এখানে কোণ হয়ে গেছে কত, একটা, দুইটা, তিনটা কোণ হয়েছে। এখন তুমি তো বলবা স্যার এইটা 180 ডিগ্রি আর এখানে তিনটে কোণ মিলে কত হইব, তাইলে প্রশ্ন করো। তাই প্রশ্ন করলে কিন্তু একজন বোকা মানুষের করবো যে এইটা যে 180 ডিগ্রি হতে তিনটে মিললে যোগ করলে তো 180 হইব, তাহলে এইটা যোগ এই কোণ যোগ এক কোণ যোগ দুই কোণ তিন কোণ, তিনটা কোণ একসাথে যোগ করলে কত হইব 180 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো তোমার চিত্রে কি আসলে এরকম কোন সিস্টেম আছে কিনা। হ্যাঁ দেখো চিন্তা করে এবার দেখো আমি সিস্টেমটা যদি দেখি, সিস্টেমটা আসলে কোন জায়গায় দেখাই, এই জায়গায় দেখাই তোমারে। দেখো তোমার সিস্টেমে কিন্তু আছে, এই যেটা আছে, তাহলে এখানে কয়টা কোণ আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা কোণ সমান কত হইব 180 ডিগ্রি। তাহলে আমরা দেখে দেখে লিখি, আবার আবার যদি লিখি লিখি তাহলে দেখো দেখো যে এক কোণ বলতে তুমি কোন কোণ বলবা, সি কোণ। তো সি কোণে তুমি কি লাগা, কোণের অক্ষরটা অবশ্যই মাঝে লেখা লাগে, তাহলে কোণ এ সি বি প্লাস। দুই কোণ বলতে তুমি কোনটা বুঝবা, দুই কোণ আমরা যোগ করি, দুই কোণ বলতে আমরা বলবো আসলে এ সি এফ কোণ, তাহলে কোন কোণটা লিখবা এ সি এফ কোণ। এখন তিন কোণ বলতে কোনটা লিখবা, এফ সি ই কোণ, এফ সি ই কোণ সমান কত, এই টোটালটা কত, খুব সোজা 180 ডিগ্রি। কোনো কোনো কঠিন না আসলে, ধাপে ধাপে চিন্তা করতে হবে আসলে। এখন দেখো এসিবি এর মান কিন্তু আমি আসলে জানি, কই জানি, এসিবি সমান হচ্ছে সিএফই, দেখছো সিএফই। তাই আমরা লিখে দিই কোন সি এফ ই প্লাস হচ্ছে কি কোন এসি এফ প্লাস হচ্ছে কোন এফ সি ই সমান কত 180 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো, আমরা একটু সাজায় লিখি, অবশ্যই সাজায় লিখতে পারি, কোন সি এফ ই প্লাস কোন এফ সি ই প্লাস এসি এফ সমান কত 180 ডিগ্রি। লেখাটা আসলে একটু সুন্দর না, তোমরা বুঝে নিবা। দেখো আমি আগে বলছিলাম এটা আমার কোনো কাজে লাগতে পারে, এটা কিন্তু এখন কাজে লেগে গেছে। দেখছো এটা সমান কত লিখতে পারবা 90 ডিগ্রি, তাহলে আমরা এই জায়গার মানটা কত বসাইতে পারি, এই 90 ডিগ্রি বসাই দিতে পারি। একবারে কিন্তু ম্যাথের মতো, মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ তোমরা পারবা। তাহলে দেখো 90 ডিগ্রি যদি এদিকে আনি তাহলে কি আছে মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি এসি এফ সমান কত 90 ডিগ্রি। এখন তোমার প্রশ্ন করি আসলে এই এসি এফ সমান কত ডিগ্রি হইতেছে, দুই নাম্বার কোনটা, এটা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যদি হয় তাহলে তুমি তো বলবা যে স্যার আসলে এই জায়গার যে কোণ হয়েছে 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটাও তো সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ এই ত্রিভুজে একটা কোণের মান 90 ডিগ্রি। সুতরাং তুমি বলতে পারবা এস সি এফ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখে দাও, সুতরাং কি লিখতে পারি, সুতরাং কোণ এস সি এফ একটি সমকোণী ত্রিভুজ। খুব সোজা, কিন্তু কয়টা স্টেপ পাইলাম, তিনটা। আমার আর দুইটা স্টেপ বাকি আছে, দুইটা স্টেপ যদি ভালো করে বুঝি ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাই, দ্বিতীয় স্টেপ সরি তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে আমরা কি চিন্তা করব, তৃতীয় স্টেপটা তোমার খুব ভালো মনোযোগ সহকারে চিন্তা করতে হবে। কি চিন্তা করবা, দেখো এই জায়গার মধ্যে যে আমরা একটা চিত্র পাইছি, এই চিত্রটার গঠন কি আসলে, এই চিত্রটার গঠন হচ্ছে এ বি ই এফ, এটা একটা চতুর্ভুজ। এখন প্রশ্ন হইলো আসলে স্যার চতুর্ভুজ তো অনেক রকমের, এইটা কোন ধরনের তাইলে। হ্যাঁ এখন তোমরা চিন্তা করো আসলে এটা কোন ধরনের। এখন তুমি ধরো এটা সমান এটা না, আবার এটা সমান এটাও না, তাহলে এটা কি, তাহলে তুমি তো মনে মনে বলতে পারো স্যার যে চতুর্ভুজের আহ, চারটা বাহুই ভিন্ন তাদের কিন্তু ট্রাপিজিয়াম বলে। তাহলে কিন্তু তুমি ভুল বলছো, কি বলছো, ভুল বলছো। ট্রাপিজিয়ামের সংজ্ঞার মধ্যে কিন্তু স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে চতুর্ভুজের চারটা বাহুই ভিন্ন কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল, সমান্তরাল। এখন প্রশ্ন হইলো স্যার আসলে সমান্তরাল তো প্যাচ লাগে, সমান্তরাল প্যাচ লাগে মানে
হ্যাঁ, অনেকে আমার যখন পড়াই অনেকে সমান্তরাল মানে যখন বলে যে আসলে সমান্তরাল কি, ওরা আমাকে আনসার দেয় আসলে স্যার সমান্তরাল মানে হচ্ছে সমান। আসলে তুমি যে সমান্তরাল বলো, ছোটবেলা থেকে বলছো যে রেল লাইন সমান্তরাল, তাহলে রেল লাইনের কোনো জায়গায় গিয়ে তুমি বাঁকা পাইবা, তাহলে রেল লাইন কি সমান? আসলে সমান না। সমান্তরাল মানে হচ্ছে কি, সমান্তরাল মানে হচ্ছে দুটি সমান্তরাল মানে তাদের মধ্যবর্তী দূরত্বটা সমান। মধ্যবর্তী দূরত্বটা কি সমান। এখন তুমি প্রশ্ন করো দেখো যে তোমার চিত্রের মধ্যে আসলে সমান আছে কিনা, তুমি তো বলবো অবশ্যই স্যার আছে। তাহলে কিভাবে, তুমি যে বলবা যে স্যার দেখেন এই জায়গার মধ্যে একটা বি ই রেখা আছে, কি আছে, বি ই রেখা আছে। বি রেখার এক পাশে একটা লোক দাঁড়ায় রয়েছে এ বি, আর এক পাশে একটা লোক দাঁড়ায় রয়েছে এফ, কিন্তু তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে স্যার, এটা তো আসলে চেঞ্জ হয়েছে না, এটা বি ওই। তাহলে এই যে দুইটা সরলরেখা এ বি আর এফ কি সমান্তরাল সরলরেখা। অর্থাৎ সমান্তরাল সরলরেখা সমান হইতে পারে আবার ছোট হইতে পারে, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব যে আছে সেটা কিন্তু কম বেশি হইতে না, তার মধ্যবর্তী দূরত্ব সমান। আর সমান্তরাল সরলরেখা কাকে বলে, দুটি সরলরেখা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন এরূপ দুইটি রেখাকে বলবো কেন কি সমান্তরাল সরলরেখা। এখন তুমি বলো তাইলে কি হয়েছে, অবশ্যই বলবা স্যার আসলে তাইলে হচ্ছে যে তাহলে তুমি কিন্তু আসলে বলবা স্যার আসলে তাইলে কিন্তু এটা এ বি আর ই এফ হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর এই সমান্তরাল সরলরেখার সুবিধার্থে এ বি ই এফ একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। যে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম চিন্তা করি। ট্রাপিজিয়াম সুবিধার্থে তাইলে আমরা লিখবো যেহেতু যেহেতু এ বি ও এফ এফ কার উপর লম্ব, বিই এর উপর, বিও এই বিন্দুতে কি যে লম্ব, তাই এ বি ই এফ একটি কি ট্রাপিজিয়াম। এখন দেখো অনেকটা মজার বিষয় হয়েছে। তাহলে তুমি বলতে পারো, প্রশ্ন করতে পারো স্যার এখানে ট্রাপিজিয়ামের কি দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার আছে। তোমার বাজারতে দিয়ে দিলাম যে তুমি বাজারে এই যে আমার একটা পলি পলি আছে, এই পলির মধ্যে 1 কেজি চাল ধরবো। তুমি বাজারে যাইবা, বাজারে যাওয়ার গুলো স্যার 1 কেজি বিক্রেতা করে বললা যে ভাই আমার 1 কেজি চাল দেন। কারণ তোমার 1 কেজি চাল দিছে, তুমি দেখছো যে আসলে তোমার ব্যাগটা ভরছে না, তখন তুমি কি করবা, কইবা যে না ভাই আমার তো কম হয়েছে। হ্যাঁ, অবশ্যই কম হয়েছে, কারণ তুমি তো জানো যে এটার মধ্যে 1 কেজি লো। তা আমাদের কাছে ঠিক সেম জিনিস। দেখো এই ট্রাপিজিয়াম ঠিক আছে, ট্রাপিজিয়ামের ভিতরে কিন্তু আসলে কি আছে, তিনটা ত্রিভুজ আছে। কয়টা ত্রিভুজ আছে, তিনটা। এখন তুমি চিন্তা করো তোমার ফুলি ব্যাগে 1 কেজি চাল ধরতো, 1 কেজি চাল ধরছে না দেখে তুমি বলছো যে আসলে এটা 1 কেজি এই কম হয়েছে, তাহলে তুমি বলতে পারবে আসলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যা হইব ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি তাই হইব। তাহলে তিনটা ত্রিভুজ কোনটা, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, একটা এসিএফ ত্রিভুজ, আর একটা কি সিএফই ত্রিভুজ। তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কারণ তুমি তো বলতে পারবা যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিতে। হ্যাঁ, এটা তুমি ক্লাস 8 পড়ে আসছো। তারপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান্তরাল বাহুদের যোগফল গুণ হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তবে মজার ব্যাপার হচ্ছে তুমি যে ত্রিভুজটা আঁকছো, তুমি যে চতুর্ভুজটা আঁকছো, এই চতুর্ভুজের ভিতরে যে তিনটা ত্রিভুজ আছে তিনটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু খুব সোজা, হাফ গুণ ভূমি গুণ কি উচ্চতা। এখন আমরা এটাই চিন্তা করবো, তাহলে আমরা প্রথম চিন্তা করি, সুতরাং লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি ই এফ
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবো, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা এইভাবে না লিখে একবার সরাসরি লিখে দিই। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবিসি ত্রিভুজের হাফ আমরা দিই প্রথম, ভূমি কত এ, উচ্চতা কত সি, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার তুমি চিন্তা করো এসিএফ, এটা কিন্তু 90 ডিগ্রি আমরা প্রমাণ করছি। তো 90 ডিগ্রি অপোজিটে, কিন্তু 90 ডিগ্রির অপোজিটে যেটা তাই এটা অতিভুজ, তাহলে এটা ভূমি এটা লম্ব। তুমি যে কে এটা ভূমি এটা লম্ব ধরতে পারো, এটা সমস্যা নেই। তাহলে কি লিখবো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমিও বি উচ্চতাও বি। এবার আসো এটাই হাফ, হাফ যদি দেখো চিন্তা করো এটার ভূমি এটা লম্ব হইলো এটা, তাহলে হাফ গুণ ভূমি গুণ কি উচ্চতা এসি, এ হইলো লম্ব, সি হইলো কি উচ্চতা। এবার তুমি আবার চিন্তা করো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু একটা এ আর একটা কি সি, যোগ করে দিই এ প্লাস সি, তাদের মধ্যবর্তী দূরত্ব কি, তাইলে এই যে এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু এই রেখাটা, আসলে এই রেখাটা কি, তাইলে এই রেখাটা আসলে বি। তুমি বি লিখে দাও একবারে, পরবর্তীতে আমরা চিন্তা করবো না। আমরা একটু সোজা করে যদি লিখি, এস সি প্লাস হাফ কি বি স্কোয়ার প্লাস হাফ কি সি। এখন তুমি চিন্তা করো আবার, এই যে কি চিন্তা করবা, হাফ এ প্লাস কি সি, তাহলে বিটা কি হলো, বিটা কিন্তু আসলে দেখো এই জায়গায় একটা অক্ষর আছে সি এ, এই জায়গায় একটা সি, এ আর সি যোগ করি কিন্তু বি পাইছিল, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি, বি সমান এ প্লাস সি, হাফ কমন নাও, তাহলে এস সি প্লাস বি স্কোয়ার প্লাস কি সি। এখন তাহলে কি করতে পারো, এই হাফ কিন্তু কাটাকাটি দিতে পারো বা ভাগ করে দিতে পারো, তাহলে বাদ যাইতেছে, এটা কিন্তু সমাধানের নিয়মে করা যায়। তাহলে এ প্লাস কি, এ প্লাস সি হোল স্কোয়ার, এখানে আসি তাহলে কি হলো 2ac, এই জায়গা তাহলে কি বি স্কোয়ার। এখন তুমি চিন্তা করো এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারবা, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস কি সি স্কোয়ার সমান 2ac প্লাস কি বি স্কোয়ার। এখন তুমি চিন্তা করো এই জায়গা তো 2ac, এই জায়গা তো 2ac, প্লাস মাইনাসে কিন্তু কাটা যাবে, সমস্যা নেই, পাশে গেলে মাইনাস হয়, তাহলে কাটা গেলে কি হচ্ছে স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি বি স্কোয়ার। আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি, বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তুমি চাইলে বি এর মান বসাইতে পারো, বি এর মান কি, তাইলে বি এর মানটা তুমি বলবা স্যার আসলে এসি, এস স্কোয়ার, এ স্কোয়ারের মান কি, এর মান কি, এর মান হলো বিসি, তুমি তাহলে বি এর জায়গা বিসি বা বিসি স্কোয়ার, সি এর জায়গা তাহলে কি আছে সি এর জায়গা বসাইতে হবে, তাহলে এ বি, তাহলে এ বি স্কোয়ার। দেখে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান, অর্থাৎ ত্রিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর মধ্যে বর্গের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে গা, এটা কিন্তু কঠিন জিনিস না, তুমি যদি ধারাবাহিকভাবে চিন্তা করো আলহামদুলিল্লাহ তুমি পারবা। এই জন্য তোমাদেরকে বলি তুমি জ্যামিতি যখন পড়বা অবশ্যই স্টেপ স্টেপ মনে রাখবা। তোমরা সবাই আশা করি ভালো আছো। এই বিশ্বের যে মহামারী করোনা ভাইরাস স্টার্ট হয়েছে তার জন্য তোমাদের শিক্ষা ব্যবস্থা কিছুটা জটিল হয়ে পড়েছে, এবং প্রায় অনেকেই তোমরা পড়ালেখায় কন্ট্রিবিউশন করতে পারতেছো না, এমনকি মনোযোগ দিতে পারতেছো না। তা আমি আশা করবো তোমরা এই জ্যামিতিটা বারবার নিজেরা লিখবে, লেখার পর অক্ষরগুলো চেঞ্জ করবে, চেঞ্জ করে নিজে নিজে বারবার ট্রাই করবে, তাহলে হয়তো বা পারবে। জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে তুমি বোঝার সাথে সাথে লিখবা, লেখার পরে পারবা। আর সবাই আমার জন্য দোয়া করবা, যাতে আলহামদুলিল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমি তুমি তোমরা সবাই যাতে সুস্থ থাকতে পারি। আমি তোমাদের কাশেম স্যার, ধন্যবাদ সবাইকে।